হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গেছি এসলাইন ড্রামার পার্ট 2 নিয়ে। তোমরা আগের পার্টে আমাকে এত ভালোবাসা দিয়েছো যে পার্ট 2 না দিয়ে আর থাকতে পারলাম না। আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আর তোমাদের মধ্যে আগের পার্ট এখনো পর্যন্ত যারা দেখোনি, আমি উপরের আই বাটনে লিংক দিয়ে রেখেছি। তোমরা এখনই গিয়ে আগের পার্টটা আগে দেখে নাও, না হলে এই পার্টের মানে তোমরা বুঝতে পারবে না। এপিসোডের শুরুতে আমরা দেখি হান যার চোখের সামনেই সায়নী স্কুলের বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে হান প্রচন্ড ভেঙে পড়ে এবং চোখের পানি ধরে রাখতে পারে না। কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে সায়নের হাতে রেড লাইনটা তখনও অদৃশ্য হয়নি, মানে সে এখনো বেঁচে আছে। দ্রুত সে সায়নীকে নিয়ে চলে যায় হসপিটালে। অন্যদিকে যখন জ্যাক এই খবর পায়, সে দৌড়ে হসপিটালে চলে আসে। সায়নের অবস্থা দেখে তারও চোখ ভিজে ওঠে। সে হানকে জিজ্ঞাসা করে, তুমি ওই সময় স্কুলে কি করছিলে? হান জানায়, সায়নে নিজেই আমাকে কল করেছিল, ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তখন জ্যাক জিজ্ঞাসা করে, কিন্তু সায়নে ওই সময় স্কুলে কেন এসেছিল? হান বলে, আমি জানি না কেন ওই সময় সে স্কুলে গিয়েছিল, শুধু এইটুকু জানি সায়নে কখনো আত্মহত্যা করতে পারে না। এর পরের দিন থেকে সেই টিচাররা স্কুলে আসে না, এমনকি হায়ুংয়েরও কোনো খোঁজ পাওয়া যায় না। টিচাররা একে অপরকে দোষারোপ করতে থাকে। সায়নী অনেকদিন ধরে বুলিং এর অভিযোগ করছিল, কিন্তু আমরা কেউই গুরুত্ব দিইনি। তাই অনেকে ধরে নিচ্ছে বিরক্ত হয়েই সায়নী আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কিন্তু ক্লাস টিচার ইউজিন এটা মানতে পারে না। তার মনে হয় সে ক্লাসের টিচার ছিল, উনি যদি সায়নের খেয়াল রাখতো তাহলে এত বড় দুর্ঘটনা হতো না। বাকি টিচাররা তাকে সান্ত্বনা দেয়, এতে তোমার কোনো দোষ নেই। ওই সময় টিচার জংকে কেউ জিজ্ঞাসা করে বসে, আপনার তো বিয়ে হতে চলেছিল, কিন্তু আপনি তো আমাদের জানালেন না বিয়ের তারিখ কবে? জং মুখটা কালো করে উত্তর দেয়, বিয়েটা ভেঙে গেছে। এরপর সে তার বোনের সঙ্গে দেখা করতে যায়, যে সদ্য পাশের এলাকায় শিফট হয়েছে। বোনের একটা ছোট্ট মেয়েও আছে, কিন্তু হাজবেন্ড সম্পর্কে প্রশ্ন করলে সে বলে, ও তো সবসময় ব্যস্ত থাকে। অন্যদিকে সায়নের অতিরিক্ত রক্তপাতের কারণে কোমায় চলে যায়। হান আর জ্যাক দুজনেই চিন্তায় অস্থির। হান স্কুলে গিয়ে ওই ঘটনার কোনো ক্লু খোঁজার চেষ্টা করে। ওই সময় স্টুডেন্ট ইয়ংজং এসে বলে, তোমারও কি মনে হচ্ছে না এটা আত্মহত্যা হতে পারে? আমারও মনে হচ্ছে না, কিন্তু কেউ সেটা নোটিসই করছে না। হাইউং যে সায়নীকে রেগুলার বুলি করত, সেও এই ঘটনার পর স্কুলে আসেনি। ইয়াংজুন একটাই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলে, এটা আত্মহত্যা নয়, বরং এটা প্ল্যান মাফিক খুন। তখন হান বলে, সায়নী মারা যায়নি, সে এখনো বেঁচে আছে, হসপিটালে ভর্তি। হঠাৎ হানের চোখে পড়ে একটা স্টুডেন্টের চশমা, ঠিক যেন সেই রকম গ্লাস যেটা সায়নের ছিল। হানের সন্দেহ হয় এটা সেই চশমা নয় তো। এজন্য সে চশমাটা নিয়ে ভালো করে পরীক্ষা করে, কিন্তু সেটা ছিল শুধুমাত্র একটা সাধারণ চশমা। তাহলে সায়নের চশমাটা গেল কোথায়? ওইদিকে জং তার ওয়ার্ক টেবিলে দেখতে পায় একটা অদ্ভুত চশমা, কিন্তু জানে না এটা কার। সে ইউজিনকে জিজ্ঞাসা করে, এই চশমাটা কার? ইউজিন বলে, আমি তো কোনো টিচারকে এটা পড়তে দেখিনি, তুমি কোথা থেকে পেলে? জং জানায়, ওয়ার্ক টেবিল থেকে পেয়েছি। ইউজিন বলে, তাহলে তুমি এই চশমাটা রেখে দাও। জংও কোনো আগ্রহ ছিল না, কিন্তু তবুও কাজের সময় সেটা পরে নেয়। কিন্তু চশমা পরার পর সে দেখে তার সামনের কলিগদের মাথায় ভয়ঙ্কর রেড লাইন্স। কিছুক্ষণের জন্য সে নিজের চোখেই বিশ্বাস করতে পারে না। তখন হঠাৎ করে জ্যাক সেখানে উপস্থিত হয়, তার মাথায় এক গুচ্ছ রেড লাইন। তাকে দেখে জং এতটাই ভয় পেয়ে যায় যে সঙ্গে সঙ্গে সেই চশমাটাই খুলে ফেলে। তখন জ্যাক ইউজিনকে জিজ্ঞাসা করে, তোমার কি সত্যি মনে হয় সায়নী আত্মহত্যা করেছে? আমি বিশ্বাস করি না, ও এটা করতেই পারে না। এরপর জ্যাক জানতে চায় সেই ছেলেটার কথা, যার সঙ্গে ঘটনার আগেই সায়নী অনেকটা সময় কাটাচ্ছিল। সে যখন সেই স্টুডেন্টের কাছে যায়, ও সায়নের বিষয়ে প্রশ্ন করে। ছেলেটা এমন ভান করে যেন সায়নের সঙ্গে তার কোনো সম্পর্কই ছিল না। তখন জ্যাক তার সামনে সেই দিনের ছবি দেখায়, যেখানে সায়নী ও ছেলেটিকে একসঙ্গে দেখা গিয়েছিল। ছেলেটা বাধ্য হয়ে স্বীকার করে, হ্যাঁ, আমরা কিছুদিন ফান করে ডেট করছিলাম। ওই দিনও স্রেফ হালকাভাবে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎই সায়নী ভয় পেয়ে যায়, যেন কিছু একটা দেখে ফেলেছে, আর দৌড়ে চলে যায়। জ্যাক যখন আরো জানতে চায়, তাহলে তোমাদের সম্পর্ক কতটা সিরিয়াস ছিল? ছেলেটা ঠান্ডা মাথায় বলে, আমি কখনোই সায়নীকে সিরিয়াসলি নিইনি।
বরং ওই আমার পিছনে পড়েছিল। এইসব শুনিও জ্যাক যখন তেমন কোনো ক্লু পায় না, তখন সে সেই রাতে সিসিটিভি ফুটেজ চেক করে। সেখানে দেখা যায় সায়ানে যখন ছেলেটির সঙ্গে ছবি তুলছিল, তখন হাইয়ুং চুপি চুপি তার ব্যাগটা নিয়ে বেরিয়ে যায়। জ্যাক অবাক হয়ে খোঁজ নিতে থাকে হাইয়ুং ঠিক কোথায় গিয়েছিল। অন্যদিকে জং ডিনার টেবিলে বসে তার বোন ও ব্রাদার ইন লয়ের মাথার উপর সে একই রকম রেড লাইন দেখতে পায়। তখনই ও কিছুটা আন্দাজ করতে পারে এই লাইনগুলোর মানে কি। ডিনার চলাকালীন তার ব্রাদার ইন ল হঠাৎ প্রশ্ন করে, তোমার বিয়ে কেন ভেঙে গেল? জং বলে, কারণ বিয়ের আগেই আমি জেনে গিয়েছিলাম আমার ফিয়ন্সের অন্য কারোর সঙ্গে সম্পর্ক রয়েছে, তাই আমি বিয়েটা ক্যান্সেল করে দিয়েছি। ডিনার শেষে যখন তারা দুজনে বাইরে হাঁটতে বের হয়, তখন জং লক্ষ্য করে ব্রাদার ইন লয়ের মাথা থেকে বের হওয়া এক লাল রেখা সরাসরি এক বিল্ডিং এর 4th ফ্লোরের দিকে যাচ্ছে। ফিরে আসার সময় সে একটা অজুহাতে জানতে চায় এই ফ্লোরে কে থাকে, কিন্তু ব্রাদার ইন ল ভাবে সে হয়তো ড্রিঙ্ক করে ভুল ফ্লোরে চলে এসেছে। এদিকে জ্যাকের বস তাকে স্পষ্ট জানিয়ে দেয় এই কেসটাকে আত্মহত্যা হিসেবে ধরে নেওয়া হয়েছে, আর কোনো তদন্ত চলবে না। জ্যাক যতই বোঝাতে চায় এটা আত্মহত্যা নয়, কিন্তু বস তাকে থামিয়ে দেয়, বরং উল্টে বলে, তুমি তো সায়ানেকে ভালোভাবে চিনতেই না, কিভাবে বলছো সে আত্মহত্যা করতে পারে না? অন্যদিকে জং এখনো তার ব্রাদার ইন ল নিয়ে বিভ্রান্ত। সে ইউজেনকে জিজ্ঞাসা করে, যদি জানো কেউ কারোর সঙ্গে চিট করছে তুমি হলে কি করতে? ইউজেন বলে, প্রথমে নিশ্চিত হও যে যেটা শুনেছো সেটা সত্যিই ঠিক কিনা। পরের দিন জং যখন তার বোনের সঙ্গে দেখা করতে যায়, তখন দেখে 4th ফ্লোরে একটা পার্সেল ভুল করে তাদের বাসায় চলে এসেছে। সে সেটা ফেরত দিতে ফ্লোরে যায়, আর তখনই দেখে ওখান থেকে এক অত্যন্ত সুন্দরী তরুণী মেয়ে যে কারোর সঙ্গে ফোনে কথা বলছে। তার মনে হচ্ছে সে তার ব্রাদার ইন ল এর সঙ্গেই কথা বলছে। জং এবার সেই মেয়ের সম্পর্কে খোঁজ নিতে শুরু করে এবং তারপর মায়ের মৃত্যুবার্ষিকীর দিন তার বোনকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি তোমার স্বামীর সঙ্গে সুখী? বোন মৃদু হেসে বলে, জীবনে সুখ দুঃখ তো থাকবেই, কিন্তু আমার স্বামী একজন ভালো মানুষ। জং তখন বলে, তুমি নিজেকে নিয়ে একটুও ভাবো না কেন? তোমার স্বামী এত টাকা রোজগার করে, নিজেকে সময় দাও, বিউটি পার্লারে যাও, মুড চেঞ্জ করো। তার বোন হেসে ফেলে, তুই কবে এত বড় হয়ে গেলি? আজ মা বেঁচে থাকলে দেখে খুবই খুশি হতো। আর তখনই আমরা জানতে পারি জংয়ের মা তার বাবার একাধিক সম্পর্কে বিরক্ত হয়ে তাকে ডিভোর্স দিয়ে দেয়। এরপর থেকেই তাদের জীবনই একেবারে ওলটপালট হয়ে যায়। মা একা দুই ভাই বোনকে সামলাতে পারেনি। প্রচন্ড কষ্ট এবং সংগ্রামের মধ্যে দিয়ে শেষে তিনি পৃথিবী ছেড়ে চলে যান। জং কাঁদতে কাঁদতে তার বোনকে বলে, তুই জানিস আমার গার্লফ্রেন্ড আমাকে ঠকানোর পর অনেকবার ক্ষমা চেয়েছিল, কিন্তু আমি তাকে ক্ষমা করিনি, কারণ তার সেই ক্ষমা আমাকে বারবার আমার বাবার কথা মনে করিয়ে দিত, আর আমি তাকে প্রচন্ড ঘৃণা করি। এরপর আমরা দেখি হাইয়ুং আর টিচারের সম্পর্কের খবর পুরো স্কুলে আগুনের মতো ছড়িয়ে পড়ে। এরপরই দেখা যায় এক বিল্ডিং এর পার্কিং লটে টিচারের মৃতদেহ পাওয়া গেছে, তার নিজের গাড়ির ভেতর। সাথে ছিল একটা সুইসাইড নোট, তাতে লেখা ছিল, হ্যাঁ এটা সত্যি, আমি অনেকদিন ধরে হাইয়ুং এর সঙ্গে গোপনে সম্পর্কে জড়িত ছিলাম। আমি জানি খুবই শীঘ্রই এই সম্পর্ক ফাঁস হয়ে যাবে, আর এই অপমান সহ্য করার আগেই আমি নিজেকে শেষ করে দিচ্ছি। কিন্তু জ্যাকের বিশ্বাস করে না যে এটা আত্মহত্যা, কারণ টিচারের দেহের অবস্থা দেখে মনে হচ্ছিল এটা অনেকদিন আগেকার লাশ, আর এতদিন ধরে একটা মৃতদেহ বিল্ডিং এর মাঝে পড়ে থাকার পরও কেউ কিছু জানে না, এটা কিছুতেই বিশ্বাসযোগ্য না। এরপর জ্যাক স্কুলের শেষে হানের সঙ্গে দেখা করতে যায়। সে প্রশ্ন করে, তুমি তো সায়ানের বন্ধু তাই না? তবে তুমি এতদিন হসপিটালে তাকে দেখতে গেলে না কেন? কিন্তু হান কোনো উত্তর দেয় না। তখন জ্যাক বলে, তুমি তো বলেছিলে সায়ানে কখনো আত্মহত্যা করতে পারে না, তাহলে বলো সেই দিন অত রাতে সে স্কুলে গেল কেন? হান জিজ্ঞাসা করে, তুমি কি সায়ানের চশমা পেয়েছো? জ্যাক অবাক হয়ে প্রশ্ন করে, তুমি কোন চশমার কথা বলছো? কি বলতে চাইছো একটু বুঝিয়ে বলো। তখন হান শুধু এতটুকুই বলে, যাও আগে চশমাটা খুঁজে বের করো, তারপর তুমি আমাকে যা জিজ্ঞাসা করবে সবকিছুরই উত্তর দেব। অপরদিকে আমরা দেখি জং তার ব্রাদার ইন লকে ফলো করে সিওলের এক লাক্সারিয়াস রেস্টুরেন্টে পৌঁছায়। সেখানে সে দেখে তার ব্রাদার ইন ল সেই 4th ফ্লোরে সেই মহিলাটির সঙ্গে ডিনারে ব্যস্ত, আর তাকে অনেক এক্সপেন্সিভ গিফট উপহার দিচ্ছে। তখন জং ফোন করে তার ব্রাদার ইন লকে দেখা করতে বলে। জবাবে সে বলে, আমি এখন খুব গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছি,
দেখা করা সম্ভব নয়। কিন্তু উনি যখন সেই মহিলাটার সঙ্গে হোটেল রুমে ছিল, জং তখন রুমের বাইরে এসে দরজায় দাঁড়িয়ে যায় আর ঘরে ঢুকেই তাকে হাতে নাতে ধরে ফেলে। সে চিৎকার করে বলে, তোমার সাহস হয় কিভাবে আমার বোনকে ঠকানোর? তখন তার ব্রাদার ইন ল খানিকটা রাশ নিয়ে বলে, তুমি যদি এসব করো তাহলে সেটা তোমার বোনের জন্য মোটেও ভালো হবে না। জং বলে, এসব করতে তোমার লজ্জা করে না? গোপনে তুমি একটা অন্য মহিলার সঙ্গে সম্পর্ক রাখছো, আর এখন আমাকেই হুমকি দিচ্ছ। সে ঘরে ঢুকে সেই মহিলাটাকে সবকিছু বলার জন্য এগিয়ে যায়, কিন্তু তার ব্রাদার ইন ল তাকে থামিয়ে দেয়। বলতে থাকে, আমাকে একটু সময় দাও, আমি আজই আমার গার্লফ্রেন্ডকে ছেড়ে দেব, তারপর চিরদিনের জন্য আমার পরিবারের সঙ্গে থাকবো। জং বলে, ভালো হবে যদি তাড়াতাড়ি এই সব কিছু শেষ করে নিজের সংসারে মন দাও, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না তোমার জন্য। এরপর সে তার বোনকে শেষবারের মতো গুড বাই বলতে আসে, কারণ ও এবার দেশ ছেড়ে ইউরোপে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে স্কুলে আসে জিনিসপত্র আনতে, তখন দ্বিধায় পড়ে যায়, বোনকে এভাবে রেখে যাওয়াটা কি ঠিক হবে? এই ভাবনা নিয়ে ও সেই 4th ফ্লোরের লেডির সোশ্যাল মিডিয়া চেক করে, আর তখনই জানতে পারে মহিলাটি প্রেগনেন্ট। এসব দেখে সে রাগে ফেটে পড়ে এবং ঠিক করে নেয় তার বোনকে নিজের স্বামীর পরকীয়ার ব্যাপারে পুরো সত্যিটা জানাবে। জং তার বোনকে অনেকবার কল করে, কিন্তু তার বোন কোনো কল রিসিভ করে না। এজন্য সে প্রচন্ড চিন্তায় তাড়াতাড়ি বোনের বিল্ডিং এর সামনে পৌঁছায়, কিন্তু গিয়ে দেখে তার বোন বারবার ইচ্ছা করে গাড়ির ভেতরে বসে থাকা মহিলার গাড়িতে ধাক্কা মারছিল। জং যখন তাকে থামাতে যায়, তখন দেখে ওর বোনের অবস্থা খুবই খারাপ, একেবারে মানসিকভাবে ভেঙে পড়েছে। আর সে শুধু একটাই কথা বলছে, তুমি আমার সাথে এমনটা কেন করলে? ঠিক তখনই ওখানে ওর ব্রাদার ইন ল হাজির হয় এবং সকলের সামনে মহিলাটিকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? এই দৃশ্য দেখে জংয়ের মাথা গরম হয়ে যায় এবং তাকে প্রচুর মারে। সে রাগে গর্জে উঠে বলে, তুমি আসলে কি ধরনের মানুষ? কিন্তু হঠাৎ করে জংয়ের বোন এসে নিজেই তাকে থামিয়ে দেয়। ওরা চলে যাওয়ার পর জং জানতে পারে আসল সত্যি। সে বলে, সে আমার স্বামী নয়, সে ওই মহিলাটার স্বামী, আর আমি শুধু তার গার্লফ্রেন্ড ছিলাম, লুকিয়ে রাখতাম এই সম্পর্কটাকে। কিন্তু আজ তুমি তাকে বলেছো এই সম্পর্ক শেষ করতে। তার কণ্ঠে অভিমান ভরপুর। তুমি আমার সবকিছু শেষ করে দিয়েছো। এই সত্য জেনে জং নিজেও একদম ভেঙে পড়ে এবং সে তার বোনকেও সান্ত্বনা দেয়। অন্যদিকে জ্যাক এখনো টিচারের সুইসাইড নোটের দিকে তাকিয়ে বসে থাকে। তার মন মানতেই চায় না, এটা সম্ভব নয়। সংজুম আত্মহত্যা করবে এটা আমি বিশ্বাসই করতে পারছি না। হঠাৎ তার মনে হয়, যদি সায়ানিও আত্মহত্যার চেষ্টা করে থাকে, তাহলে হয়তো সেও স্কুলে যাওয়ার আগে নিজের রুমে কিছু রেখে গিয়েছে। সে সঙ্গে সঙ্গে ছুটে যায় সায়ানের রুমে, কিন্তু সেখানে কোনো সুইসাইড নোট মেলে না, বরং সে পায় একটা ডায়েরি, যার পাতায় আঁকা অদ্ভুত সব ছবি। জ্যাক সেটা নিয়ে যায় হায়ুং এর কাছে আর জিজ্ঞাসা করে, এই কি সেই চশমাগুলো? সেদিন তুমি কি এগুলোর কথাই বলেছিলে? এই চশমাগুলো আসলে কি করে? তখন হায়ুং তাকে জানায়, এই চশমাটা কোনো সাধারণ চশমা নয়, এক ধরনের বিশেষ চশমা, যেটা পরে আমরা দেখতে পাই সেই এস লাইন, যেগুলো যে কোনো ব্যক্তির গোপন অথবা সামাজিক সম্পর্ক প্রকাশ করে দেয়। সঙ্গে ও এটাও বলে যে সে জন্মগতভাবে কোনো চশমা ছাড়াই এই লাইনগুলো দেখতে পায়। এই কথা শুনে জ্যাক পুরো হতবাক হয়ে যায়। সে হানকে বলে, তুমি জানো তুমি একজন পুলিশ অফিসারকে বোকা বানাতে পারবে না। হান বলে, আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না, এবং সে চলে যেতে থাকে। কিন্তু জ্যাক তাকে থামিয়ে বলে, আমি তো বলিনি এটা যে আমি তোমাকে বিশ্বাস করি না। আমি শুধু ভাবছিলাম, যদি তোমার কথা সত্যি হয়, তাহলে হতেও পারে কেউ সায়ানার থেকে সেই চশমাটা নেওয়ার জন্যই তাকে মেরে ফেলতে চেয়েছিল। হান বলে, আমারও তেমনটাই মনে হয়। তখন জ্যাক জিজ্ঞাসা করে, কিন্তু এটা কে করতে পারে? হান বলে, আমারও ধারণা নেই এটা কে করেছে, কারণ সায়ানি অনেকদিন ধরে অনেককে তার গোপন সম্পর্ক নিয়ে ব্ল্যাকমেল করছিল। হতে পারে তাদের মধ্যে কেউ একজন প্রতিশোধ নিয়েছে। এরপর জ্যাক বলে, যেভাবে একের পর এক খুনের ঘটনা ঘটছে, তাতে মনে হচ্ছে এই চশমা শুধুমাত্র এক জোড়া নেই, বরং অনেকগুলো আছে। সে হানকে বলে, তুমি তো জন্ম থেকে এই লাইনগুলো দেখতে পাও, তাহলে তোমার জন্য সাধারণ একজন মানুষের মতো জীবনযাপন করা নিশ্চয়ই খুবই কঠিন হবে। তখন হান চিন্তায় পড়ে যায় এবং দেখে সায়ানি যে হসপিটালে ভর্তি আছে,
হঠাৎ করে তার মাথার ওপর লাল রেখাটা অদৃশ্য হয়ে যাচ্ছে এবং তখনই তার মৃত্যু হয়। হান এই ঘটনার কারণে প্রচন্ড ভয় পেয়ে যায়। হঠাৎ তার চোখ খুলে যায় এবং সে বুঝতে পারে সে ক্লাসে বসেই ঘুমিয়ে পড়েছিল। সে কেবল একটা ছোট দুঃস্বপ্ন দেখেছে। ইয়ংজিন এবং জাসুন, যারা এখন হ্যানের নতুন বন্ধু, তারা ক্লাসের পর জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? হান বলে, হ্যাঁ আমি একদম ঠিক আছি। কিন্তু ইয়ংজিনের মনে হানের জন্য প্রচন্ড চিন্তা হয়। সে বলে, আমার মনে হচ্ছে তোমার একটু রিফ্রেশমেন্ট দরকার, চলো কোথাও থেকে ঘুরে আসি। কিন্তু হান বলে, আমি এখনই যেতে পারছি না, আমি সাম্প্রতিক একটি পার্ট টাইম জব করতে শুরু করেছি। পার্ট টাইম জব শুনে ইয়ংজিন উত্তেজিত হয়ে যায় এবং বলে, আমাদের একটু বলো তুমি কোথায় কাজ করতে শুরু করেছো। তখন হান বলে, আমি একটা হোটেলে কাজ করতে শুরু করেছি। এদিকে আমরা দেখি স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে মিস কিমকে, যিনিও সেই অদ্ভুত চশমা পরে আছেন। তাই তিনিও তার চারপাশের মানুষগুলোর মাথার ওপর লাল রেখাগুলো দেখতে পাচ্ছেন। কিমের একটি অদ্ভুত অভ্যাস রয়েছে, যখনই তিনি রেগে যান তিনি একটি স্ট্যাপলার হাতে নিয়ে ক্রমাগত স্ট্যাপল করতে থাকেন। কিম প্রচন্ড এক্সাইটেড হয়ে তার কলিগদেরকে বলে, আমি একজন অ্যাক্ট্রেস হতে চাই এবং প্রতিদিন সেই স্বপ্নের জন্য কত স্ট্রাগল করছি। কিন্তু তিনি কাউকে বুঝতে দেন না যে তিনি মিউজিক টিচারকে গোপনে পছন্দ করেন। এছাড়াও কিমের জীবনে আরো একটি গোপনীয়তা রয়েছে। তিনি প্রতিদিন অদ্ভুত ধরনের পোশাক পরে সেই হোটেলে যান যেখানে হান কাজ করে। অন্যদিকে আমরা দেখি জ্যাক ডসিকের সাথে সায়ানের ঘটনা তদন্ত করছে। ডসিক তাকে বলে, দুইটা সম্ভাবনা রয়েছে, হয়তো সেই রাতে হায়ুং সায়ানেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়, অথবা টিচার সংজুং সায়ানেকে ধাক্কা দিয়ে পরে আত্মহত্যা করে। জ্যাক বলে, যদি আত্মহত্যাই করতে চাইতো তাহলে ঘটনাটি পরে সে উধাও হয়ে গেল কেন? আর তার পরিবারের মতে তার একটা অদ্ভুত রোগ ছিল, যার কারণে সে কাউকে এত উঁচু থেকে ধাক্কা দিতে পারতো না। তারা এই নিয়ে আলোচনা করতে করতেই চশমার প্রসঙ্গ আসে। জ্যাক চশমার ব্যাপারে ডসিককেও জানায়, যেগুলো এখনো নিখোঁজ। ও যখনই বলতে যাবে যারা এই চশমা পরে তারা সকলে মাথার ওপর লাল দাগ দেখতে পায়, তার আগেই ওদের বস এসে পড়ে। আর তখনই তারা এমন আচরণ করে যেন তারা কিছুই আলোচনা করছিল না। অন্যদিকে আমরা দেখি হান যখন হোটেলে কাজ করছে তখন ইয়ংজিন আর জাসুন এসে তার সাথে দেখা করতে। তারা সাহায্য করার অজুহাতে তার সঙ্গে সময় কাটাতে আসে। তখন হান তাদেরকেও কাউন্টারে বসিয়ে রাখে। কিছুক্ষণ পর কিম প্রতিদিনের মতোই সে অদ্ভুত পোশাকে আসে এবং আগের মতোই একই রুমে থাকার জন্য চেক ইন করে। যখন ইয়ংজিন তাকে দেখে তখন তার মনে হয় এই মহিলাকে সে আগেও কোথাও দেখেছে। আসলে কিম প্রতিদিন নিজের গেট আপ পাল্টে একই হোটেলে আসে, একই রুম নেয়, যাতে সেখানে সে নিজের মতো অভিনয় প্র্যাকটিস করতে পারে। যখন সে অভিনয় করে তখন দেখে মনে হয় যেন সে তার কেরিয়ার নিয়ে পুরোপুরি সাইকো হয়ে গেছে। কিম যখন ফিরে যাচ্ছিল ইয়ংজিন আবারও তাকে দেখে এবং চিনে ফেলে। সে জাসনকে বলে, এটা সেই গ্লাস পরা ম্যাডাম মিস কিম না? কিন্তু সে এত অদ্ভুত পোশাকে এখানে কেন এসেছে? আসলে কিম একটি ছোট অ্যাপার্টমেন্টে থাকে যেখানে সামান্য শব্দ করাও নিষিদ্ধ। আর সে অভিনয়ের প্রতি এতটাই পাগল যে প্রতিদিন সে হোটেলে গিয়ে অভিনয় প্র্যাকটিস করে। অন্যদিকে আমরা দেখি যে খানের বাবার মার্ডার কেসের ব্যাপারে স্টাডি করছে এবং সে দেখে সেখানেও সেই লাল রেখার উল্লেখ রয়েছে। এটি তার নিশ্চিত হয় যে হান তাকে যা বলেছিল সবকিছু সত্যি। যখন হান সায়ানাকে দেখতে হসপিটালে যায় তখন জ্যাক তাকে জিজ্ঞাসা করে, সায়ানের মাথায়ও কি এস লাইন ছিল না ছিল না? হান বলে, আমি কারোর ব্যক্তিগত জীবন নিয়ে কাউকে কিছু বলি না। তাতে জ্যাক বুঝে যায় সায়ানের মাথায়ও সত্যি লাল রেখা ছিল। হান শেষ পর্যন্ত স্বীকার করে, হ্যাঁ সায়ানের মাথায় একটি লাল রেখা ছিল। জ্যাক জিজ্ঞাসা করে, সায়ানের লাল রেখা কি সেই ছেলের সঙ্গে যুক্ত ছিল যার সাথে সে ওই ঘটনার আগে ঘুরছিল? হান বলে, না, সায়ানের এবং সেই ছেলের লাল রেখা একে অপরের সাথে মোটেও যুক্ত ছিল না। বরং ও কেন, সায়ানের লাল রেখা ক্লাসের কোনো ছেলের সাথে যুক্ত ছিল না। সে জ্যাককে জিজ্ঞাসা করে, তুমি কি মনে করছো যেই ছেলের সাথে সায়ানের লাল রেখা যুক্ত ছিল সেই তাকে মারার চেষ্টা করেছে? জ্যাক বলে, হ্যাঁ এটাও সম্ভব হতে পারে। এরপর হান যখন বাসায় যায় তখন সে নিউজে আরেকটি খুনের খবর দেখে। পুলিশ খুব দ্রুত অপরাধীকে গ্রেপ্তার করে, কিন্তু যখন তারা তাকে থানায় নিয়ে যাচ্ছিল
তখন তার মুখে এমন এক হাসি ছিল যেন সে জীবনে কখনো এতটা খুশি হয়নি। হান দেখে যে ওই ব্যক্তি ঠিক সেই রকম চশমা পরে আছে যেটা লাল রেখা দেখায়, অর্থাৎ এই চশমা শুধু একটা নয়, আরো অনেক রয়েছে, কিন্তু তারা জানে না সেগুলো কোথায় আছে এবং কাদের কাদের কাছে আছে। পরের দিন আমরা দেখি মিস কিম সাহস করে মিউজিক টিচারের কাছে গিয়ে বলে যে সে তার মিউজিক ওনার খুবই পছন্দ। বদলে মিউজিক টিচারও তার প্রশংসা করে। এতে কিম এতটাই খুশি হয় এবং মনে মনে ভাবে যেন তাদের লাল রেখাও একদিন জুড়ে যাবে। এরপর আমরা দেখি স্কুলের পর জাসুন হানকে বলে আজ ইয়ংজিন আগেই বাড়ি চলে গিয়েছে। যখন ও জানতে পারে হান আজ হোটেলে যাচ্ছে না, তখন সে তাকে সুইমিং পুলে নিয়ে যায়। জাসুন বলে আমি প্রায় এখানে সুইমিং করতে আসি। সে জিজ্ঞাসা করে তুমি কি সাঁতার জানো? হান বলে না। হঠাৎ সে যেন কি ভেবে সুইমিং পুলে ঝাঁপ দিয়ে দেয়। জাসুন কিছু বুঝে ওঠার আগেই দেখে সে অনেকক্ষণ পুল থেকে উঠছে না। তখন সেও পুলে ঝাঁপ দেয় এবং তাকে তুলে আনে। ভেজা জামার কারণে হান কাঁপছিল, তাই সে নিজের জ্যাকেট পরিয়ে দেয়। পরে তারা একসাথে বসে খাবার খেতে থাকে। কথায় কথায় হান তাকে জানিয়ে দেয় ছোটবেলায় থেকে সে মানুষের মাথায় লাল রেখা দেখে। জাসুন উত্তেজনায় জিজ্ঞাসা করে তাহলে আমার মাথায়ও কি লাল রেখা আছে? হান বলে না, তোমার মাথায় কোনো রেখা নেই, আমারও নেই, ইয়ংজিনেরও নেই। যখন সে দেখে জাসুন তার কথা পুরোপুরি বিশ্বাস করছে, তখন সে বলে তুমি কি সত্যি আমার কথা বিশ্বাস করো? জাসুন বলে হ্যাঁ, তুমি আমার সাথে মিথ্যে কেন বলবে? তাছাড়া আমার চোখে তুমি খুব বিরল একজন মানুষ। আর এই কথায় হান এতটাই প্রভাবিত হয় যে সে সারা রাত ধরে শুধু তার কথাই ভাবতে থাকে। এরপর আমরা দেখি জ্যাক ডসিকের সঙ্গে থানায় সায়ানের কেসে তদন্ত করছে। ডসিক তাকে জিজ্ঞাসা করে তোমার কি কোনো গার্লফ্রেন্ড নেই যে সারাক্ষণ তুমি শুধু কাজেই ব্যস্ত থাকো? জ্যাক বলে না, এখন তো আমার কোনো গার্লফ্রেন্ড নেই। তবে সে ইউজিং এর ব্যাপারে ভেবে বলে একজন মেয়ে আছে যার ব্যাপারে আমি অনেক কিছু জানতে চাই। অন্যদিকে কিম আবারও সেই হোটেলে একই রুমে স্টে করে। হান যখন অন্য রুমগুলো ক্লিন করতে যায়, তখন সে সেই রুম থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। আসলে কিম সেখানে আবারও অভিনয় প্র্যাকটিস করছিল। কিম সবসময় একই রুমে থাকে, কারণ সেখান থেকে সে প্রথমেই চশমাটা পেয়েছিল, যেটা বলেও সকলে সিক্রেট রিলেশনশিপের ব্যাপারে জানতে পারে। এজন্য ও সেই রুমে একটা গোপন হোল থেকে অন্যদের উপর নজর রাখে। সেদিন যখন কিম পাশের রুমে তাকায়, তখন দেখে সেখানে সেই মিউজিক টিচার এসেছে যাকে সে পছন্দ করে, কিন্তু সে দেখে তার সঙ্গে এক ফেমাস অ্যাক্ট্রেসের অ্যাফেয়ার চলছে। এসব কিছু কিম সহ্য করতে পারে না, কারণ ও যে মানুষটিকে ভালোবাসে সে অন্য কারোর সঙ্গে সম্পর্কে রয়েছে। কিম রাগে দুঃখে নিজের ছদ্মবেশ খুলে ফেলে। সাধারণ পোশাকে হানের কাছে গিয়ে বলে সে সেই রুমে আরো কিছুদিন থাকতে চায়। হান যখন তার আসল রূপ দেখে, তখন তাকে চিনে ফেলে। পরের দিন সে অ্যাক্ট্রেস যখন আবারও মিউজিক টিচারের সঙ্গে দেখা করতে আসে, তখন কিম তার মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয় এবং তার কাপড় পরে মিউজিক টিচারের সামনে যায়। কিন্তু মিউজিক টিচার তাকে চিনে ফেলে। তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? তখন কিম অবশেষে নিজের অনুভূতির কথা বলে ফেলে, কিন্তু মিউজিক টিচার তাকে সম্পূর্ণ এড়িয়ে চলে যায়। কিম রেগে গিয়ে এবং নিজের সঙ্গে আনা স্ট্যাবলার দিয়ে তার মাথায় ছুঁড়ে মারে। এরপর মিউজিক টিচারের শরীর খারাপ হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু কিম খুশি হয়, কারণ সে তাকে কিছুদিনের জন্য এই রুমে আটকে রাখার প্ল্যান করেছিল। এই জন্য তার পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে রেখেছিল। কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝতে পারে মিউজিক টিচার শুধু অজ্ঞান হয়নি, বরং তার মাথা ফেটে গিয়েছে এবং সে মারা যাচ্ছে। তখন কিম খুব ভয় পেয়ে যায়, এটাও কি করে ফেললো। কান্না করতে করতে নিজেকে সাজা দেওয়ার জন্য নিজের শরীরে স্ট্যাপলার দিয়ে আঘাত করতে থাকে। অন্যদিকে হান রুম পরিষ্কার করতে গিয়ে দেখে ওই অ্যাক্ট্রেসের হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। সে জানায় কিম তার উপরে কিভাবে অ্যাটাক করেছে এবং তাকে বেঁধে তার পোশাক পরে গিয়েছে। হান যখন সেই রুমে যায়, দেখে মিউজিক টিচারের মৃতদেহ পড়ে আছে এবং ওয়াশরুমের পাশে বাথটাবে কিমও মারা গিয়েছে। পরে জ্যাক তার দল নিয়ে তদন্ত করতে আসে এবং দেখে কিম কোনো চশমা পরে নেই। সে হানকে জিজ্ঞাসা করে তুমি কি কিমের মাথায় লাল রেখা দেখেছিলে? হান বলে হ্যাঁ, কিন্তু আমি মনে করি না সেই রেখা মিউজিক টিচারের সঙ্গে যুক্ত ছিল। জ্যাক বলে তাহলে সে কেন তাকে মেরে ফেললো? সে আরো জিজ্ঞাসা করে
তুমি কি সত্যি মনে করো কিম যে চশমা পরেছিল সেটাই সেই চশমা যা লাল রেখা দেখা যায়? হান বলে হ্যাঁ, কারণ আমি যখন তাকে হোটেলে সেই চশমা পরে দেখেছিলাম তখন সে পুরোপুরি আলাদা লাগছিল, স্কুলের মতো একদমই ছিল না। সে বলে এই চশমাগুলো এমনই যে যারা এটা পরে তারা ভাবে তারা দুনিয়ার অন্যদের চেয়ে বিশেষ। এই কারণেই তো আমি তোমাকে বারবার বলি এই চশমাগুলো খুবই বিপজ্জনক। জ্যাক তখন গভীর চিন্তায় পড়ে যায় এবং তার মনে পড়ে সায়ানের কথা। তাই সে রাতে আবারও সেই রুমে যায় যেখান থেকে কিমের দেহ পাওয়া গিয়েছিল এবং সেখানে বাথটব থেকে সে চশমা খুঁজতে থাকে। সৌভাগ্যক্রমে সে চশমা পেয়েও যায়। চোখে পড়ার পর সে আয়নায় নিজেকে দেখে এবং চমকে ওঠে, কারণ সে দেখে তার নিজের মাথার উপর অনেকগুলো লাল রেখা। আর এখানে এই চমকের সঙ্গে আমাদের 4th এপিসোড শেষ হয়ে যায়, কিন্তু সঙ্গে কিছু প্রশ্ন থেকে যায়। এই সব কিছুর পিছনে আসলে কে আছে? এই চশমা, এই মস্তিষ্ক নিয়ন্ত্রণ, এই মৃত্যু, এই লাল দাগ, সব যেন একটা অদৃশ্য শক্তির অংশ। সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পরের এপিসোডে। তাই পুরো স্টোরিটা জানতে হলে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তোমরা যত বেশি লাইক সাবস্ক্রাইব করবে আমি তত তাড়াতাড়ি ভিডিও আনার চেষ্টা করব। আর অবশ্যই কে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, টাটা, বাই বাই।